মির্জা শায়ান মুগ্ধ। পর্ব সংখ্যা ৫৮ খ। লিখেছেন জান্নাতুল ফিরদাউস মিথিলা। আপনারা শুনছেন গল্প বাই জান্নাত। আর সেই মানুষকে কৌতূহলী রমণী প্রশ্নটা শেষ হতে না হতেই পেছন থেকে ছিটকে এলো এক তীক্ষ্ণ বিষাধারা কণ্ঠ। তা নিয়ে তোমার মতো পুচকে মেয়ের এত কৌতূহল কেন? অধীরায় বিছানায় দরবারি হাঁপিয়ে গিয়ে এখানে এসে কৌতূহল মেটাচ্ছ নাকি? কথাটা এমন আকস্মিক, এত কার্য অভিজাতে মুহূর্তেই যেন থমকে গেল মাহি, থমকালো চারপাশ। নাচঘরে প্রতিটি দলে যেন এখনো গুঞ্জন উঠেছে সে তিরিক্ষি বাক্যবাণের প্রতিটি শব্দ। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকায় মাহি, ততক্ষণে দৃষ্টির সম্মুখে চোখে ফেলতে দেখে দুহাত দূরে দাঁড়িয়ে থাকা সুদীপা রায়কে। মুখটা যেন প্রশস্ত খণ্ডে নেই শক্ত তার, চোখে মুখে ক্রোধের লেলিহান স্পষ্ট। দাঁত কপাটি একই সাথে অনেক রুষ্টতায় পিছে তার বেশিটাই টের পেল মাহি। পলক ফেলতে না ফেলতে সুদীপা রায়ের ঠোঁটের কোণে ফের শোভা পেল অবজ্ঞার বুলি। অধীর রায়কে নিয়ে তোমার এত কৌতূহল কেন শুনি? এ বিষয়ে প্রশ্ন করার সাহসই বা পাও কোথা থেকে তুমি? এহেন বাক্যের পিঠে যেন আর কোনো কথা খুঁজে পেল না সপ্তদশী। সপ্তদশীর মুখে সমস্ত কোমলতা মুহূর্তে মুছে গেছে যেন অপমানের তীব্রতায়। গলায় পেশি যেন শক্ত হয়ে উঠেছে তার, চোয়াল চেপে ধরে ধীরলয়ে উঠে দাঁড়ালো সে। পায়ের নামমাত্র গতিতে এগিয়ে এসে দাঁড়ালো সুদীপা রায়ের মুখোমুখি। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল দুজনের মাঝখানে দূরত্বটুকু। মায়ের চোখে এবার বিষময় নেই, নেই এতক্ষণকার অপ্রস্তুত ভাবটুকু, সেথায় বরং জমেছে একরাশ শীতল ঊর্ধ্বসত্য। বড্ড আয়েসি ভঙ্গিতে দু হাত বুকের কাছে বেঁধে নিয়ে সতর্ক গলায় বলে ওঠে, সাহসটা কোথা থেকে পেলাম তা জানার আগে আপনার বোধহয় জানা উচিত ছিল আমাকে। এমন প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিয়েছে, বা আপনার সেই অধিকার আছে কিনা? এইটুকুন একটা পুচকে মেয়ের মুখে হেন ঠান্ডা মাথায় চর মারার মতো প্রত্যুত্তরে অগ্নিমূর্তি নেয় গর্জে ওঠে সুদীপা রায়। পারলেন না তেড়ে এসে ফুঁড়ে দিতে মাহিকে। অধিকার? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অধিকার বলি বুঝাচ্ছ? তোমার সাহস তো কম না পুচকে মেয়ে। ঠান্ডা মাথায় মাহি এহেন অপমানজনক বাক্যের পিঠে মৃদু হাসি টানলো ঠোঁটের কোণে, কণ্ঠে ভারী শ্লেষাক্ত ভাবভঙ্গি ফুটিয়ে আওড়ালো, ঠান্ডা মাথার মানুষ মাহি। এহেন অপমানজনক বাক্যের পিঠে মৃদু হাসি টানলো ঠোঁটের কোণে, কণ্ঠে ভারী শ্লেষাক্ত ভাবভঙ্গি ফুটিয়ে আওড়ালো, সাহস আমার বরাবরই বেশি। না হলে এভাবে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার মুখ্য জবাব দিতে থোড়াই পারতাম। রাগের পারদ তরতর করে বেড়ে গেল সুদীপা রায়ের। দাঁত খিচে ফের অধনারাবে তার পূর্বে কর্ণকোরে ভেসে এক নিরুর অসন্তোষ কণ্ঠ, মা কি হচ্ছেটা কি এসব? তৎক্ষণাৎ থেমে গেলেন সুদীপা রায়। সপ্তদশীর ওপর থেকে প্রচ্ছবিত দৃষ্টিটি সরিয়ে ধীরে সুস্থে তাকালেন নিজের মেয়ের দিকে। ব্যস্ত পদক্ষেপে যেন এক আকাশসম বিরক্তির প্রতিধ্বনিত হয়ে গটগটিয়ে মাহির পাশে এসে দাঁড়িয়ে সে কঠোর স্বরে বলে ওঠে, এভাবে কথা বলছো কেন ওনার সঙ্গে? মুখ শক্ত সুদীপা রায়ের, মুখোপায়ে ক্রোধের দাবানল স্পষ্ট। কটমট কণ্ঠে মেয়ের উত্তরে প্রত্যুত্তর না করেই উল্টো আদেশের সুরে আওড়ায়, ঘরে যা নিরু। কিন্তু মা, আমি ঘরে যেতে বলেছি। সুদীপা রায়ের ধমকে ওঠা কণ্ঠা যার অভিবাতে আতকে ওঠে নিরু। সহসা ছলছল দৃষ্টি এক মুহূর্তে তাকিয়ে রয় মায়ের পানে। সুদীপা রায়ের মাঝে একরাশ প্রতিহিংসার ছাপ। নিরু ব্যথিত হলো তা টের পেয়ে। ঘাড় বাঁকিয়ে একবার পাশে দাঁড়িয়ে থাকা মায়ের পানে দৃষ্টিপাত করে পরক্ষণে ঘুঙুর পায়ে ছুটে পালালো কক্ষ ছেড়ে। অষ্টাদশীর পদধ্বনিত ঘুঙুরে রিনরিন শব্দ স্পষ্ট। রমণী কাঁদছে বিধায় গরুমাও ছুটল রমণীর পিছু পিছু। অত বড় নাচ করে এবার কেবল মুখোমুখি দাঁড়িয়ে রইল মাহি আর সুদীপা রায়। আশ্চর্য, বোকা মানবী আজ যেন ভয় পাচ্ছে না। মুখোপায় এক অদ্ভুত শান্ত ভাবস্রোত লেপ্টে দাঁড়িয়ে আছে কেমন। সুদীপা রায় মুখ ঘোরালো এবার, মুখটা যেন কাচুমাচু করে ভদ্র মহিলা। প্রলেপটুকু একটুখানি টেনে হিঁচড়ে গমগমিয়ে গলায় আওড়ালো, এই তো একটুখানি হাঁটুর বয়সী পুচকি একটা মেয়ে হয়ে নিজের চাইতে দ্বিগুণ বয়সী ছেলের সাথে দিব রাত কাটাচ্ছ, তারপর নষ্টমী করার অধিকারে বলি আওড়াতে এসেছ। ছি, লজ্জা করে না তোমার? অপমানের তীরে বিদ্ধ হলো রমণীর কোমল হৃদয়। তার জোরে চোখের পাতা আনমনে হয়ে উঠল ভারী।
সরু নাকের ডগায় খানিক ফুলিয়ে দৃষ্টি জোড়া করল ক্ষীণ। গমগমিয়ে গলায় শুধালেন, রাত বিরাতে অন্যের খবরে মাতালো হবার ঔষধ মেশাতে জমিদারগিনি লজ্জা করে না? সহসা সর্বাঙ্গ ঝাঁকে ওঠে সুদীপা রায়ের। বিষময় তীব্রতায় পরক্ষণে তার চোখ শুরু হলো কপাল। হতভাগ বিস্ময়ে অবধি হওয়ার সুযোগ পেল না। কাশি উঠল ক্ষীণ খুক খুক করে। রমণী তড়িঘড়ি নিচের বুক ভারী করে থামছে। ঘটনার আকস্মিকতায় দক্ষ কৌশলী ন্যায় হাসিতে মেতে ওঠে মাহি। দৃষ্টি খানিকটা তীক্ষ্ণতা অতিষ্ঠ লেপ্টে ধীর কণ্ঠে শুধালো, এ কি, আপনার কপালে এমন ঘামছে কেন? গরম লাগছে? তা বলি, গরমটা কি আমার কথা শুনে বেড়ে গেল নাকি? তরি চোখ পাকিয়ে তাকালো সুদীপা রায়। দৃষ্টির তীব্রতা এমন করলেন যেন সেই চোখের আগুনে ঝলসে ছাই করে দেবেন সপ্তদশীকে। অথচ মাহি আজ বড্ড অনড়। ভয়ে লেশমাত্র নেই তার চোখে মুখে, বরং চোখের কোণে ফুটিয়ে তুলল এক চিরচেনা তির্যক হাসি। তা দেখে গায়ে বোধহয় আগুন জ্বলে উঠল সুদীপা রায়ের। রাগে নিয়ন্ত্রণ হারিয়ে যে না কিছু সপ্তদশীর গাল বরাবর চপাটাঘাত বসাতে উদ্যত হবেন, অমনি রমণীর দৃঢ় হাতখানা আচানক হাতের মুঠোয় চেপে ধরেছে মাহি। বোকা মানবী, সে কি ধরার কৌশল? সুদীপা রায় সাপের মতো ফোঁস করছেন এবার। মাহির নরম তুলতুলে হাতের মুষ্টিতে নিজের হাতখানা মোচড়াতে লাগলো মাহি। কেমন ব্যগ্র ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, ইস, আপনি ওষুধত্ব দেখে না হেসে পারলাম না আন্টি। যে মেয়ে সামান্য কটা কাপড়ের জন্য অন্য কেউ ভাগ বসাতে এসেছিল বলে স্বয়ং নির্দয় মাফিয়া বিস্ট সব কটা কাপড় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, আপনি কিনা সেই মেয়ের গায়ে হাত তুলতেই যাচ্ছিলেন? কি মনে হয় আপনার এই হাত অধীরায় আস্ত রাখতে হতো? মুহূর্তের আগে আগুনে যেন ঘি পড়ল কর্তাগিনী। তেজ দেখিয়ে তখনই ঝামটা মেরে ছাড়িয়ে দিল নিজের হাত। মাহি নিশ্চুপ। রণমূর্তি কর্তাগিন্নির সঙ্গে চোখে চোখ রেখে কয়েকটা বাক প্রতিদ্বন্দ্বায় লিপ্ত। পরক্ষণে নির্বিকার ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেলেন সুদীপা রায়কে আনমনে কয়েক কদম এগোতে হঠাৎ থমে গেল মাহি। চশমা ছাড়া দৃষ্ট যুগল চোখ হতে দৃশ্যমান হলো অদূরে দাঁড়িয়ে আছেন হিমাংশু রায়। দুহাত কোমরের পেছনে জড়ানো, ঠোঁটের কোণে চলছে সিগার। ধোঁয়ার সরু রেখা পাকিয়ে তার দৃষ্টি স্থির হয়ে মাহির ওপর। যে দৃষ্টির ভারে সপ্তদশী বুকের ভেতর কেমন অজান্তে কেঁপে ওঠে খানিক। মুহূর্তের জন্য অন্তরালে ঘাবড়ে গেল সে। বাইরে তার কোনো রূপ ছাপ প্রকাশ করল না। মুখ উল্টে ওপর অদৃশ্য প্রলেপ মেলেই ইস্পাতের ন্যায় দৃঢ় চোল শটান হয়ে দাঁড়িয়ে হিমাংশু রায়ের পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তেই হঠাৎই কর্ণকুহরে এসে আঘাত হানল হিমাংশু রায়ের গমগমে ব্যঙ্গত্ব কণ্ঠস্বর। দুদিনের একটা নামমাত্র সম্পর্কে ধরে গলায় এত জোর আসে কোত্থেকে? কথায় থমকায় মাহি। অদৃশ্য রাখে চল শক্ত হয়ে তৎক্ষণাৎ খামচে ধরে নিচের জামার অংশ উল্টো দিকে মুখ করে রেখে তাতে দাঁত কিরমির করতে করতে আচানক প্রত্যুত্তর করে, সম্পর্কটা দুদিনের ক্ষণস্থায়ী হবে, গোটা পৃথিবী একটা জীবন জুড়ে স্থায়ী হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার রয়েছে, কেননা মাফিয়া শ্যাডো মনস্টার যে হুট করেই তার সমগ্র জীবনের লাগামহানি আমার হাতে তুলে দিয়েছে। থমকায় মাহি। অদৃশ্য রাগে চোয়াল হলো তার তৎক্ষণাৎ শক্ত। খামচে ধরে জামা দুপাশে, উল্টো মুখ রেখে তাতে দাঁত কিরমির করে আচানক প্রত্যুত্তর করে, সম্পর্কটা দুদিনের ক্ষণস্থায়ী হবে নাকি গোটা একটা জীবন জুড়ে স্থায়ী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার রয়েছে, কেননা মাফিয়া শ্যাডো মনস্টার চেয়ে বহু আগে থেকে সমগ্র জীবনের লাগামহীন লাগামখানি আমার হাতের মুঠোয় তুলে দিয়েছে। তক্ষুনি ব্যঙ্গাত্মক কায়দায় গা গলিয়ে হাসি উঠে আসলো হিমাংশু রায়ের। তার উচ্চ হাসির সেই অবজ্ঞা মুখ সম্পন্ন থেকে গিন্নিও যে তাল মিলালেন তার শনে। মাহি ভরকায়, বুড়োদয়ে ভাগ হচ্ছে খানিকটা। হিমাংশু রায় তক্ষুনি জমিদার কর্তা ততক্ষণই লাগাম টেনেছে হাসির, ক্ষীণ হাসির সাথে সিগারেটের শেষ প্রান্তে জোরালো টান বসে লেশাক্তের কণ্ঠে হাওড়ায়, রাক্ষসের আবার কিসের লাগাম? হাস্যকর। মেয়ে পুচকি হলেও কথায় যথেষ্ট তেজ আছে দেখছি। অবশ্য তেজ থাকারই কথা। রুশদি যার সাথে বেড শেয়ার করে তার শুধু গলায় না, সব জায়গাতেই তেজ বেড়ে যায়। তার কথাটি ভুল নাকি? বাবার বয়সী মানুষের মুখ থেকে হেন কুৎসিত ইঙ্গিতপূর্ণ মন্তব্য কর্ণকুহরে যেতে ঘৃণায় গা গুলি ওঠে মাহির।
তত্র কুঁচকে নেয় নাক মুখ, মাথা ভর্তি দাও দাও করে জ্বলতে থাকা আগুনটা কিয়ৎক্ষণ পশুমতি করার ব্যর্থ চেষ্টার প্রয়াসে মর্ত সপ্তদশী। ঘটনা খানিক বাদেই দাঁতে দাঁত খিচে আওড়ায়, রাক্ষস? হ্যাঁ, ভুলে যাবেন না রায় জমিদার সাহেব, কেউ জন্ম থেকে রাক্ষস হয় নাই পৃথিবীতে। তাকে রাক্ষস বানায় তার পরিবার পরিজন, পরিস্থিতি কিংবা সমাজ। কারণ অধীর রায়কে মাফিয়া শ্যাডো মনস্টারে রূপান্তরিত করার পেছনে কেউ না কেউ তো নিশ্চিত আছে, তা স্পষ্ট। তৎক্ষণাৎ মেয়ের মুখের পানে অগ্নিদৃষ্টে তাকালেন হিমাংশু রায়। রাগে তোরে হিত হিত জ্ঞান শূন্য হয়ে মধ্যবয়স্ক, তখনই শক্ত হাতে খামচে ধরে মাহির নরম চুলের গোছা। এহেন আতর্কিত আক্রমণে হকচকিতে তাকায় মাহি। ভোরকে দৃষ্টিতে সম্মুখে তাকাতে সূক্ষ্ম বাঘের নেয় হুঙ্কার দিয়ে ওঠে হিমাংশু রায়। কি বললি, কি বললি তুই? আবার বল দেখি। 2 পয়সার একটা রাস্তার মেয়ে আমার বাড়িতে এসে আমার সামনেই দাঁড়িয়ে এসব বলার সাহস পেলি কোথায় তুই? বল কোথায় পেলি? চুলের ব্যথায় কাতরাচ্ছে মাহি। হিমাংশু রায়ের কথা শেষ হতে না হতেই অশ্রুসিক্ত চোখ দুটো কুঁচকে চিৎকার দিয়ে বলে ওঠে, আমি রাস্তার মেয়ে নই, নই 2 পয়সার মেয়ে। নিজের ভালো চাইলে আমাকে ছেড়ে দিন বলছি, নয়তো নয়তো কি করবি? অধীরকে বলবি? তোর 2 দিনের নাগরকে বলবি? অথচ তোর ওই 2 দিনের নাগর মানুষ থেকে রাক্ষস বানানোর সম্পূর্ণ কাজটা আমি নিজের হাতে করেছি। শুধু 1 দিন 2 দিন নয়, গোটা 20টা বছর ধরে ওই রাক্ষসকে বানিয়েছি আমি, যার দীক্ষায় দীক্ষিত হয়ে অধীর রায় আছে রশিদি কিং। তার বিরুদ্ধে কিনা অভিযোগ তুলবি তুই? এহেন বাক্যে অভিজ্ঞতা স্তব্ধ হলো যেন মাহি। দৃষ্টি ফুটে বিস্ফোরিত বিষময় মোহে ঠোঁট ফাঁক গলে অস্ফুটভাবে বেরিয়ে এলো, তার মানে আপনি? এতক্ষণে মিথ্যার অবরোধের খোলসটা যেন এক প্রকার টেনে হিঁচড়ে ভিন্ন করে ফেলল হিমাংশু রায়। উন্মোচিত করেছে নিচের অন্তরালে লুকায়িত হিংস্র সত্তাকে। শক্তমুঠো সপ্তদশী গোছা চুল আঁকড়ে ধরে এক ঝটকায় মেয়েটাকে ছুড়ে ফেললো দূরে। আকস্মিক আঘাতে মুহূর্তেই ভারসাম্য হারালো মাহি, ছিটকে গিয়ে পড়লো অদূরে তক্তকে মেঝেতে। ঘটনা প্রবাহে রমণীর হাত দুটো মসৃণ তালুতে ঘর্ষণ লেগেছে তীব্র, ব্যথা পেল 2 হাঁটু ভাঁজ করলো তৎক্ষণাৎ। হাঁটু ধরে কঁকিয়ে উঠল মাহি, ধীরলয়ে সোজা হয়ে বসতেই ঘাড় বাঁকিয়ে ক্ষুদ্র বাঘে নেয় আগুন জ্বলছে তার মুখবায়ে। দাঁত তুলল কটমট ধ্বনি। সহসা আতকে ওঠা মাহি ভয়ার্ত ঢোক গেলে চিৎকার করার প্রয়াসে মত্ত থেকে সম্মুখ থেকে ধেয়ে এলো মধ্যবয়স্কের হিংস্র গর্জন। হ্যাঁ হ্যাঁ, আমি বানিয়েছি অধীরকে মনস্টার। আমি বানিয়েছি। 6 বছরের বাচ্চা ছিল ও, যার ওপর মায়ের হত্যার মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল, যার ওপর রোজ করা হয়েছিল মানবিক পৈশাচিক নির্যাতন। থমকে গিয়েছে হিমাংশু রায়। প্রজ্বলিত চোখ দুটো নিষ্পলক রেখায় তৎক্ষণাৎ এগিয়ে এলেন তিনি। শক্ত চলে আচমকা মাহির সম্মুখে 2 হাত শক্ত করে জোর করে নিজের পণের কুর্তিটা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেললেন একখানে। এহেন কাণ্ডে হতবাক মাহি। ঠোঁটের ডগায় রানেই তার মুখবায়ু জুড়ে কেবল এক বিষময়। এদিকে রাখে থরথর করে কাঁপছে হিমাংশু রায়। তড়িৎ ডানাতে তর্জনী ঠেকিয়ে নিজ ইস্পাত দৃঢ় বাহুতে সমগ্র ব্যগ্র কণ্ঠে আওড়ায়, এখানটাই, ঠিক এখানটাই রোজ রোজ ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হতো, ওকে সারা রাত ধরে চালানো হতো পৈশাচিক নির্যাতন। 6 বছরের বাচ্চাকে সপ্তাহ জুড়ে না খাইয়ে রাখতো, দিত না এক ফোঁটা পানি। ওই ছেলে শেষমেশ ক্ষুধার কষ্টে মরণ হবার জোগাড় হলে যেটা হয় সেটাই উচ্ছিষ্ট, 2 দিনের বাসি উচ্ছিষ্ট। ওর পিঠ, ওর ঘাড়, ওর উরু, সবখানে ব্লেড দিয়ে ছেঁড়া অজস্র আঁচড়। তারপর ওই কুত্তার বাচ্চার ওই দগদগে ক্ষততে দিনের পর দিন লেপ্টে দিয়েছি লঙ্কা গুঁড়ো। ওর পিঠ, হ্যাঁ হ্যাঁ, ওই 6 বছরের ছেলেটার পিঠে, পায়ের তালুতে, এমনকি স্পর্শকাতর জায়গাতেও রোজ দেওয়া হতো গরম শিকের ছ্যাঁকা। ও কাঁদতো, খুব করে কাঁদতো, তবুও ওকে কাঁদানো হতো না। দোহাই লাগে আপনার, থামুন, আমি আর শুনতে পারছি না এসব। কাঁপতে থাকে মাহি, কাঁপছে তার ক্ষুদ্র বদন, চোখ দুটো তার অনবর ঝরছে নীরব অশ্রু। 2 হাত দিয়ে চেপে ধরেছে কান। হিতাহিত জ্ঞান শূন্য হিমাংশু রায় থামছে না আজ। উল্টো তড়িৎ বেঁকে এগিয়ে এসে ফের আউড়িয়ে চেপে ধরলেন সপ্তদশীর চুলের গোছা। মুহূর্তেই ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট ব্যথাত ধ্বনি বেরিয়ে এলো মাহির। ছলছল চোখ দুটোর সম্মুখিত হতেই হিমাংশু রায় তাতে দাঁত চেপে কিরমিরিয়ে শুধালেন, শুনবি না কেন? অধীর রায়ের রাক্ষসী হবার পেছনে সব ঘটনা শুনবি না কেন? খুব তো প্রশ্ন করেছিলি, বড় বড় বুলি আওড়াচ্ছিলি, তাহলে এবার কেন কান পচে যাচ্ছে তোর?
ডুকরে ওঠে মাহি। ধীরলয়ে দুহাত সরিয়ে নিতেই বলল, আর সহ্য হচ্ছে না এসব কথাবার্তা। পৈশাচিক হাসি টানে ঠোঁট বাঁকালো হিমাংশু রায়। হঠাৎই হাতের জোর বাড়িয়ে রমণীর পেল্লব মুখে তুলে ফেললো খানিক কচুতে। রমণী ফের কোকিয়ে ওঠে। অধর কামড়ে ব্যথাটুকু গিলে নেবার প্রয়াস চালাতেই হিমাংশু রায় মুখে গেল বড্ড কাছে। চিরবিরিয়ে শুধালেন, যাকে পুরো দুনিয়া পায়ের তলায় পিষে ফেলতে চেয়েছে, তাকে মরণঘাট থেকে তুলে এনে বাঁচিয়েছি আমি, দীক্ষিত করেছি আমার ছায়ায়, বড় করেছি রাক্ষস হিসেবে, যার হৃদয়ে দয়ামায়া বলতে কিচ্ছু নেই। আমি কেবল রাগ, হিংসা, জেদ, দম্ভ আর প্রচুর্যের অহংকার দিয়েছি। এতে আমার বিন্দুমাত্র আফসোস কিংবা অনুশোচনা নেই। অধীর রায় নিজেই চেয়েছে এই জীবন, চেয়েছে নির্দয়ের রাজা হতে, চেয়েছে প্রচুর ঐশ্বর্য আর ক্ষমতা, যা সে পেয়েছে। দীর্ঘ 20টা বছর পর সে তার চেয়েও বেশি পেয়েছে। কঠিন হয়েছে সে, কঠিন হয়েছে তার হৃদয়, রূপান্তরিত হয়েছে এক মানুষরূপী রাক্ষসে, যে কিনা রোজ কারো না কারো রক্ত পানে ডোবালো শান্ত হয় না, যার কাছে কথার কোনো মূল্য নেই, আছে কেবল অস্ত্রের প্রলয়ঙ্করী শব্দের মূল। আর তুই নাকি দুদিনের একটা পুচকে মেয়ে, ওই নির্দয়ের মুঠোয় রাখার কথা বলছিস? তুই হয়তো জানিস না কতটা হিংস্র। একবার মেজাজ খিসলে তোর মতো হাজারটা পুচকে মেয়েকে বাতাসের সাথে উড়িয়ে দিতে পারে সে, ন্যানো সেকেন্ডও নিবে না। কণ্ঠের কাছে চিনচিনে ব্যথা শুরু হয় মাহি। অনুভূত হয় কিছু একটা। চাইলেও যেন মুখ খুলতে পারছে না, কেবল ছল ছল চোখ দুটো দিয়ে তাকিয়ে আছে দুর্বল মানবী। পাষণ্ড হিমাংশু রায়ের মন গলল না তাতে। আচরণ ঝাটকা মেরে রমণী চুলের গোছা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। বড়দের কদমে গুরুত্বহীন হিসিসি আওড়ালেন, অদিত্যকে নিজ হাতে এই বাড়িতে এনেছে বলে তুই এখনো বেঁচে আছিস, নয়তো এতদিনে তোর পুচকে মুহূর্তে 2 আঙ্গুলে চাপড়ে পিঁপড়ের মতো পিষে ফেলতাম আমি। বলে পিছু ঘুরিয়ে কিছুটা হিমাংশু রায় সঙ্গে তাল মেলালেন তার স্ত্রী। দুজনে একসঙ্গে খানিক এগোতেই হুট করে পেছন থেকে ভেসে আসে মাহির ভারী কণ্ঠ। নিজ দীক্ষায় অধীর রায়কে রাক্ষস বানালেন ঠিকই, তবে আপনি হয়তো ভুলে গেছেন দিন শেষে সেও একটা রক্ত মাংসের গড়া মানুষ। তার হৃদয় যতটা কংক্রিটের আস্তরণে ঢাকা থাকুক না কেন, একদিন সেখানে দল ভাঙবেই, ভাঙন ধরবেই। সহসা পা দুটো টনল হিমাংশু রায়, ঠোঁটের কোণে ফুটল তির্যক বাঁকা হাসির রেশ। ঘাড় সম্পূর্ণ বাঁকিয়ে প্রত্যুত্তর করলেন, দেখিস আবার ওই দেওয়ালের ভাঙন ধরাতে গিয়ে তোর মতো পুচকে মেয়ের জানটাই না বেরিয়ে যায়। দুর্বল রমণীর সুশ্রী মুখপানে যেন আত্মবিশ্বাসের প্রবল ছাপ, কণ্ঠে নামালো দৃঢ়তা। সময়ের পরিবর্তন বড্ড খারাপ জমিদার মশাই, বলা যায় না কখন কি হয়। মুহূর্তে সর্বাঙ্গ কায়দা করে হেসে উঠল হিমাংশু রায়। এক হাতে পরনে ধুতির এক অংশ মুঠোভর করে শ্লেষাক্ত কণ্ঠে বলে ওঠে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, বোকাচন্ড কোথাকার। আর দাঁড়ালো না হিমাংশু রায়, এক প্রকার গটগটিয়ে প্রস্থান ঘটালেন নাচঘর হতে। মুহূর্তেই নীরবতায় কাঠযুক্ত হলো যেন, কাটা আটকা বদল মাহি। দুর্বল হাতে লাগলো অন্তকোণে দীক্ষিত দ্বারে। অবচেতন মনে কেবল একটা প্রশ্ন উত্থাপিত হলো, গতকাল রাতের মুগ্ধের বলা সামান্যতম স্বীকারোক্তি, আমি যদি তোর এমন অবস্থায় সুযোগ নিয়ে বসি, তাহলে তোর বাপ আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল? কথাগুলো যেন স্পষ্ট কর্ণকুহরে অতি প্রতিধ্বনিত হলো মাহির। পরপর আর সইতে পারল না যেন বিষয়টুকু সে। আবারও মনে পড়ে গেল হিমাংশু রায়ের প্রতিটি কথা। দোকান দুদিকে ধরে প্রতিধ্বনিত হতে লাগলো। আচানক কান দুটো হাত দিয়ে চেপে ধরে মাহি কাঁপতে কাঁপতে বিড়বিড়িয়ে বলে, কোনটা সত্যি? বৃষ্টি বলেছিল তার মায়ের মৃত্যুর সাথে আমার আপু জড়িত, এর প্রতিশোধ নিতে তিনি আমাকে তুলে এনেছেন। অথচ হিমাংশু রায় বলছেন বৃষ্টির ওপরে মিথ্যা আরোপ করেছিল তার মার হত্যা। কিন্তু কে দিয়েছিল এই মিথ্যা আরোপ? তাছাড়া গতকাল রাতে তিনি কেন বলেছিলেন আমার সঙ্গে কোনো প্রকার জোর করলে তার আর আমার আব্বুর মধ্যে পার্থক্য থাকবে না? কেন বললেন তিনি ওই কথাটা? আমার আব্বু ওনার সাথে, না না, কি ভাবছি আমি? না, আমার আব্বু কোনো ভুল করতে পারে না, আমার আব্বু কারো ক্ষতি করতে পারে না। এখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি রয়েছে। আমার আব্বু, আমার আব্বু একজন সৎ মানুষ, তিনি এসব নিজ ভাবনায় মগ্ন মাহি। ক্রমেই ভারী হয়ে উঠছে তার শ্বাস প্রশ্বাস, কেমন তুলতুলে অধর দুটোর মাঝখানে সামান্য দূরত্ব নিয়ে নিঃশ্বাস টানতে অস্থির মাহি।
তার অবচেতন মন আরো যেন অবচেতন হচ্ছে মুহূর্তেই। মস্তিষ্কের প্রতিটি নিউরনে তখনও খেলছে হিমাংশুরের বলা প্রতিটি কথা। মানবীয় অস্থিরতায় আনমনা দৃষ্টি স্থির হলো অদূরে। মুহূর্তে ঝাপসা চোখে ভেসে ওঠে হিমাংশুরের কথার প্রতিটি চিত্র। ওই যে একটি 6 বছরের নিষ্পাপ শিশু, কয়েকজন মানুষ মিলে তাকে বেধড় মারধর করে যাচ্ছে। ছোট দেহ তাকুতে কুঁচকে যাচ্ছে বারংবার, তবুও থামছে না লোকগুলো নিষ্ঠুরতা। কল্পনাতেই বা চিক আটকে ওঠে মাহি, বেবুলার মতো দুহাতে ভর দিয়ে কয়েক হাত আহত নিষ্পাপের মন বেহাল দশা দেখে মমতাময়ের বুকের ভেতরটা হু করে ওঠে যেন। আহত শিশুটি কাঁদছে, অশ্রু সিক্ত চোখে ছটফট করছে ভীষণ। তার ক্ষীণস্বরে বারবার একই আর্তনাদ, মা, মা। ক্ষুদ্র শব্দ দুটো যেন মুহূর্তেই বিদীর্ণ করে মাহির বুক। রমণী হাত উচালো, অদ্ভুত এক আপেক্ষিকতায় আহত হয়ে শুধালো, মারবেন না, থামুন আপনারা, উনি কষ্ট পাচ্ছে, দেখুন উনি কাঁদছে। মানবীয় আহতটাকে বোধহয় হেলদোল দেখা দিল না কাল্পনিক দৃশ্যে, বরং শিশুটির কাতর আহ্বানে ক্রমশ মিশে যেতে লাগলো বাতাসে, মিলিয়ে যেতে লাগলো সবকটা পরিচিত মুখ। অথচ মায়ের কানে এখনো প্রতিধ্বনিত হচ্ছে ছোট বাচ্চাটার মায়ের করা অসহায় সীমাহীন আকুতিগুলো। তখনই কানের ওপর 2 হাত দিয়ে চেপে ধরে মাহি কণ্ঠনালী সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, না আর না, আর কাঁদবেন না, আমি সহ্য করতে পারছি না এসব, আমার খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে আমার। আমি কার কথা শুনবো, আমি কাকে বিশ্বাস করব? আমার আব্বু খারাপ, আমি বেঁচে থাকতে কোনোদিন বিশ্বাস করবো না, অথচ বৃষ্টির চোখ দুটো মিথ্যা বলছে না, তা দিয়ে শুধুমাত্র সন্দেহ নেই আমার, তাহলে সত্যিটা কি? কাঁদতে কাঁদতে হেঁচকে ওঠা জোগাড় মাহির। খানিক বাদে কোনো মতে নিজেকে সামলে নিল সে, কান্নাগুলো কণ্ঠের নিকট আটকে রেখেই অশ্রুসিক্ত চোখ দুটো হাতে উল্টো পাল্টে আলতো করে মুছে নিল মাহি। হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো পরক্ষণে, ভগ্ন হৃদয়ে পরিহাসের সুরে আনমনে ফের আওড়ালো, আন্দাজ করেছিলাম আপনার অতীত আপনাকে মনস্টার বানিয়েতে দায়ী, তবে আপনার অতীত যে এতটা পাথুরে মনস্টার দ্বিতীয়বার বিদন্ন করার কৌশল চালাবে তা কে জানতো বিস্ট, কে জানতো? আমার যে এখন বড় আফসোস হচ্ছে, কেন জানলাম আপনার অতীতের এক অংশ, তারপর আবারও কৌতূহল জগতে আপনাকে সম্পূর্ণরূপে জানার চেতনায় আমি যে এখন বড্ড দোটানায় পড়লাম বিস্ট। পরন্ত বিকেল, উদাসীন চিত্তে অন্তর্মহল পেরিয়ে জমিদার বাড়ির পেছনের জঙ্গলে পা রেখেছে মাহি। বেরিয়েছে হাঁটতে, অধিক কান্নায় মাথা ধরেছে তার, একটু একটু হাঁটতে পারলেও যদি কিছুটা স্বস্তি মিলে বেচারির। এদিকে বড্ড কোলাহলপূর্ণ, আশেপাশে কেউ নেই, ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখছে খানিকটা। জঙ্গল পেরোলেই পদ্ম বিল। রমণী ব্যস্ত পদযুগল সে পথে অগ্রসর, বড় বড় গাছ পেরিয়ে হাঁটছে এমন মনে। ঠিক তখনই দূর হতে ভেসে আসে মৃদু গোঙানির শব্দ। হুট করে থমকায় মাহি, থমকায় তার পদযুগল। ভয়ার্ত অবহে প্রশস্ত কণ্ঠে ন্যায়তি স্থির হতে কর্ণ ঘুরে ফের ভেসে এলো একই গোঙানির শব্দ। তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি, সন্দিগ্ধ চোখে এদিক থেকে ওদিক তাকায়। আশেপাশে কেউ নেই, তাহলে আওয়াজ আসছে কোত্থেকে? শঙ্কিত রমণীর দৃষ্টি শুরু হয় এ পর্যায়ে, খরা করলো কান। পা দুটো অলগোছে বাড়াতেই ফের বাতাসের তালে ভেসে উঠল গোগানির শব্দ। অমনি সন্দিগ্ধ রমণীর সন্দিগ্ধ চোখগুলো আশ্রে পড়ল অদূরে পরিত্যক্ত এক কুয়ার পানে। মুহূর্তে কপাল গোটায় মাহি, আওয়াজটা কি কুয়ার কাছ থেকে ভেসে আসছে? কিন্তু কুয়াটা যে পরিত্যক্ত, তার উপরে জমে আছে কত গাছ শ্যাওড়া। সন্দিগ্ধ মাহি কচকায় ভুরু, চুপচাপ সময়ের কাটা এখনো গড়াতে স্পষ্ট কুয়ার কাছ থেকে ভেসে আসে গঙ্গার স্বর। মাহি হতবাক বুদ্ধি নেই, জোরালো পায়ে এগোলো কুয়ার সম্মুখে, ধীর সুস্থে কুয়ার একাংশে হতে অন্য পাংশে। চোখ বুলালো, সাগরের যেন ডুব দিল হতভগতার। কুয়ার আশেপাশে কেউ নেই, তাহলে ঘুমাচ্ছে কে? রমণীর অন্তকোণে ভয় হানা দিল, মুচড়ে উঠল বুকটা। ভয়ে ডরে তড়িৎ পা চালিয়ে চলে যেতে চাইলেই এবার পরিত্যক্ত কুয়ার ভেতর থেকে ভেসে এলো সেই গোঙানির শব্দ। অমনি জমে গেল মাহি, জমে গেল তার বুক। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সূক্ষ্ম যারা সিক্ত জীব দ্বারা ভিজিয়ে নিল। কাপা কাপা পা দুটো বাড়ালো কুয়ার বড় সন্নিকটে। পুরনো গাছগাছালির বাকল শেকড় ধীরলয়ে খানিক সরিয়ে যেতে উন্মুক্ত হলো বেশ পুরনো কুয়াটি। তার তলে নোংরা পানির উপস্থিতি। রমণী এবার কানে পিঠ হাত রাখলো, কুয়ার ওপর খানিকটা ঝুঁকে এসে ঘাড় বাঁকিয়ে শোনার চেষ্টা চালালো গোঙানির শব্দটা। ঠিক তখনই এক নারী কণ্ঠ মৃদু
গুঙানির শব্দ ভেসে এলো তালে তালে। ভরকায় মাহি, আগ্রহ ও কিছুটা ঝুঁকাতে চাইলেই ভারসাম্য হারালো মানবী। পা দুটো হুট করে ভারশূন্য নেয় রূপ ধরল যেন। ক্ষুদ্র বদনখানি কুয়ার পানে ঝুঁকে পড়তেই রমণী ভয়ে কুঁচকে নিল চোখ মুখ। তবে মুহূর্ত বা একজোড়া শক্তপোক্ত হাতের বলিষ্ঠ টানের শব্দদোষীর ক্ষুদ্র বদন রেহাই পেল পড়ে যাওয়া থেকে। রমণী মুখ কুঁচকায় তখনই বলিষ্ঠ হাতের টানে। পা দুটো ইতিমধ্যে ঝুলছে শুনে। পেঁচা তুলো নেয় ছোট শরীরটা আটকে ধরেছে বলিষ্ঠ বাঁধনে। রমণীর চোখ না খুলেই বেশ চিল সম্মুখের মানুষকে। তার নাসার অন্তের সরু ছিদ্রপথ দিয়ে ভকভক করে প্রবেশ করছে এক কড়া পুরুষের মাদকীয় পারফিউমের ঘ্রাণ। সে ঘ্রাণ বরাবরে নেই বিমুগ্ধ করে মাহিকে। আজও তার ব্যতিক্রম নয়। রমণী ধীরলয়ে চোখ খুলল। মুহূর্তে অস্থির নয়ন জোড়া তার অজান্তেই স্থির করতে পারল সুদর্শনের পানে। দৃষ্টি যখন মুগ্ধের পানে রেখে খানিক ঘুরতে সপ্তদশী বুকটা যেন হু হু করে উঠল। মনে পড়ে গেল তখনকার বলা হিমাংশু রায়ের কথাগুলো। কে বলবে এই লোকটা, এই নির্দয় লোকটা তার শৈশবে কতটা যন্ত্রণা সহ্য করে এসেছে। মাহির গভীর দৃষ্টি স্থির। তা দেখে সুদর্শন কেমন ভুরু গোটায়, জলের পেশি টান টান করে ভাবলসুকভাবে খেকিয়ে বলে, এদিকে কি করছিস? রমণী নিরুত্তর। সে চেয়ে আছে এক দৃষ্টে। মুগ্ধের বলা কথার পরিপ্রেক্ষিতে উল্টো প্রসঙ্গ ঘোরায় সে। মুগ্ধের আকাশসম হতভগতায় ডুবে আচানক উঁচিয়ে আনলো সুদর্শন দুষ্টের ঘালের ওপর। মুহূর্তে কপাল ভাঁজ ফলে মুগ্ধের। মেয়েটা কি করতে চাইছে? বাতে মুষ্টিপুট নাড়িয়ে যুবক কটুবাক্য আওড়াতে উদ্যত হলো। এমন সময় রমণী কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে বলে ওঠে, লোকে জিজ্ঞাসা করে অধীরের সঙ্গে একই ছাদের তলায় থাকার মতি অধিকার আমি কোথায় পেলাম? ভুরুকোটায় মুগ্ধ। শক্ত মুখে গমগমিয়ে গলায় জিজ্ঞাসা করলো, প্রত্যুত্তরে তুই কি বলি? শব্দদোষী মৃদু হাসলো। যুবকের মন ভরে দেখতে দেখতেই শুধালো, বললাম যে খোদ আমার নিজ মালিকানায় বন্দি, তার সাথে একই ছাদের তলায় থাকতে নতুন করে অধিকারের কি প্রয়োজন? সহসা বাঁকা হাসি রেশ টানলো মুগ্ধ। ঝুলিয়ে আনলো ঘাড়। ক্ষীণ দৃষ্টি মেয়ের দিকে তাক করে সন্দিগ্ধ গলায় বলল, আমার চড়ুই দেখছি বড় হয়ে গিয়েছে। রমণী পেল মুখখানা প্রশান্তির ছাপ স্পষ্ট। তার চেয়েও বেশি স্পষ্ট তার কণ্ঠায়। আপনার চড়ুই নিজের মালিকানার অধিকার খাটাতে শিখে গিয়েছে। মেয়েটার এরূপ বাক্যের বিনিময়ে অভ্যন্তরে বেশ অবাক হলো রুরমানব। তবুও বাইরে থেকে ধরে রাখলো নিজেকে। নিজের সেই চিরচেনা খোলসটা। রমণীর ওপর গভীর চোখে তাকিয়ে রেখে গমগমিয়ে গলায় শুধালো, কি দেখছিস এভাবে? আপনাকে। মাহির ছোট উত্তর। তা শুনে কপাল গোটালো না মুগ্ধ। চোখে মুখে খানিক দুষ্টুমির ছাপ ফুটিয়ে উঠে বলল, নতুন দেখছিস নাকি? মেয়ে আজ বড় সিরিয়াস। মাথাটা সামান্য কাত করে আওড়ায়। নতুন ভাবেই দেখছি। সন্দিগ্ধ বাড়লো মুগ্ধের। চল শক্ত করে প্রশ্ন ছিল, তার কারণ? কথাটা শেষ করতে মেয়েটা কেমন হুট করে অস্থির হলো। হাঁসফাঁস করতে করতে আঙুল দেখিয়ে বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি মিস্টার বিস্ট? বেশিক্ষণ না, একটুখানি। আকাশ থেকে টপকে পড়লো যেন মুগ্ধ। কি বলবে তার উত্তর দেবার পূর্বেই ঝড়ের বেগে মেয়েটা কেমন আছড়ে পড়লো তার বুকে। নিজ ক্ষুদ্র বদনের সম্পূর্ণ শক্তি দিয়ে রুড়ো মানবকে শক্ত করে জড়িয়ে ধরল সে। সে ছেড়ে দিলেই পালিয়ে যাবে লোকটা যেন এমন। মুগ্ধ হতবাক। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটভাবে বেরোলো, মাহি।